প্রচন্ড রোদের তপ্ত দুপুর, মাথার উপর আগুন ঝরানো সূর্য, আর সামনে একের পর এক খাড়া পাহাড়ের পথ। সেই পথ পেরিয়ে আজ আমরা উঠেছি রাঙামাটির রাম পাহাড়ে। হাঁটতে হাঁটতে যখন ক্লান্তি শরীরকে হার মানাতে চায়, তখনই চোখে পড়ে পাহাড়ি মানুষের জীবনের এক অন্যরকম গল্প। সংগ্রামের গল্প, পরিশ্রমের গল্প, আর প্রকৃতির সঙ্গে মিশে থাকা এক অসাধারণ জীবনের গল্প। এই হচ্ছে আমাদের রান্নার জায়গা। এই যে আমাদের রোয়াজা শেফ এবং রোয়াজার ওনার। এই পাহাড়ের বুকেই দাঁড়িয়ে আছে ছোট্ট একটি জুমঘর। বাইরে নিস্তব্ধ প্রকৃতি, চারিদিকে সবুজের সমুদ্র, আর ভেতরে ধোঁয়া উঠছে রান্নার চুলা থেকে। আজ আমরা সেই জুমঘরেই রান্না করব, খাবো, আর অনুভব করার চেষ্টা করব পাহাড়ি মানুষের প্রতিদিনের জীবন যুদ্ধকে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি রাঙামাটির রাম পাহাড়ে। যে খাবার আমাদের কাছে হয়তো সাধারণ, সেই খাবারের পেছনে লুকিয়ে থাকে তাদের ঘাম, কষ্ট আর অক্লান্ত পরিশ্রমের গল্প। তাই আজকের এই ভ্রমণ শুধু পাহাড়ে ওঠার নয়, বরং পাহাড়ের মানুষগুলোর জীবনকে একটু কাছ থেকে দেখার, তাদের অনুভূতিকে হৃদয় দিয়ে ছুঁয়ে দেখার একটি ছোট্ট চেষ্টা। চলুন রাম পাহাড়ের চূড়ায়, জুমঘরের শান্ত পরিবেশে, প্রকৃতি আর মানুষের জীবনের এই অসাধারণ গল্পে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঙামাটির বনরূপা বাজারে। যে দাদা আমাদেরকে নিয়ে যাবেন, উনি আসছেন, উনি মাত্র বের হয়েছেন। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ, যে ব্যবস্থাটা উনি করেছেন। আমার এটা অনেক দিনের ইচ্ছা ছিল, তখনই সম্ভব হয়নি। বান্দরবান গিয়ে তো গহীন বান্দরবানে না গেলে এই অভিজ্ঞতা পাওয়া যায় না, আর রাঙামাটিতে যে এটা সম্ভব এটা আমার জানাই ছিল না। যাই হোক, অ্যাট লাস্ট আমরা এটা করতে পারছি। দাদা আসলে রওনা করবো ইনশাল্লাহ। আগের বার আমার সাথে অপু ছিল, প্রিয়লাল ছিল, তবে এবার শুধু প্রিয়লাল, অপু নাই। অপু অফিসের কাছে খুবই ব্যস্ত। তবে আমি এখান থেকে সম্ভবত অপুদের ওইখানেই যাব, তখন আপনারা অপুকে দেখতে পাবেন। তো প্রিয়লাল বলতো যে না, এই এক্সপিরিয়েন্স আমারও নাই ভাই, আমারও যাওয়া উচিত। তো এই জন্য ওকে নিয়ে আসছি। পাহাড়ে উঠতে পারবি তো? হ্যাঁ ভাই, দেখা যাক, সমস্যা না, হয়ে যাবে। আমি ওকে নিয়ে একটু সন্দিহান আছি, যদিও ও অনেক পরিশ্রমী ছেলে, তারপরেও ও মাঝে মাঝে একটু হাঁপায় যায়। সো আমরা তো জানি না যে আমাদের কত দূর হাঁটতে হবে, আমাদের কোনো আইডিয়া নাই। এটা ওই দাদা আসলে বুঝতে পারবো। তো যাই হোক, হোপফুলি আমরা সুস্থ সবলভাবে দিতে পারবো, আনন্দ করে ফেরত যেতে পারবো ইনশাল্লাহ। দাদার নামটা সম্ভবত উখাইমং রোয়াজা, যেটা আমার এখনো ভালো করে আয়ত্তে আসে নাই। নামের উচ্চারণটা কি উনি আসলে আমি জিজ্ঞেস করবো। তো উনি বললো উনি বাজারের ভেতরে কেনাকাটা করছে। তা আমিও যাচ্ছি, দেখি ওনার সাথে দেখা হয় কিনা, একটু বাজারের ভেতরে ঢুকি। বাজারের ভেতরেই দাদার সাথে দেখা। আমাদের জুমঘরের রান্না আর নিজের ঢাকার রেস্টুরেন্টের জন্য বাজার করছিলেন। দেখালেন তার রেস্টুরেন্টের জন্য হালাল মুরগি কোথা থেকে নেন তিনি। আপনারা তো জানেনই, উনি হচ্ছে উত্তরা সেক্টর 11 যে রোয়াজা রেস্টুরেন্ট আছে, যেটার ভিডিও আমি কয়েকদিন আগেও একবার দিলাম, ওইখানকার ওনার এবং ওইখানকার শেফ। তো আজকে যে খাবার আমরা সম্ভবত আমাদের ভাগ্যে যেটা আছে সেটা দাদার হাতেই তৈরি হবে। অবশ্যই আমরা ওই হিসাবে রওনা করতেছি। চলেন যাওয়া যাক। একটা জিনিস আপনাদেরকে দেখাই, ওই যে রোয়াজা রেস্টুরেন্টটা, তো উনি তাজা মুরগি কিনে নিয়ে যায় এবং সেটা উনি এই দোকান থেকেই নিয়ে যায়। অনেকে বলেন যে ওইটা এই দোকান থেকে অনেক কি জিজ্ঞেস করে হালাল নাকি হারাম খাবারটা। হ্যাঁ, ওনার রেস্টুরেন্টে গিয়ে সবাই কি জিজ্ঞেস করে জানেন? বলে যে মুরগি হালাল কিনা। তো মুরগি যাই কোত্থেকে দেখেন। ভাইজানের নাম কি? মোহাম্মদ মিজানুর রহমান। এখন তো বুঝছেন, এই মুসলিম দোকান থেকে উনি হচ্ছে মুরগি কিনে, দেশি মুরগিগুলো। এটা হচ্ছে যে বিসমিল্লাহ মুরগি সেল সেন্টার। বাজারের পাশে থেকে সিএনজি রিজার্ভ করে শুরু হলো আমাদের যাত্রা। যেতে হবে শিলছড়ি। যাচ্ছিলাম দাদাদের বাসার ওই দিকে, তো পথে এই যে একটা দোকান দেখলাম আমের। এই আমগুলো তো আপনাদের গাছের না? এ কত করে বিক্রি করেন? এটা 100, আর এইটা 80। এটা বেশি মিষ্টি হবে? আচ্ছা, আমি কিছু আম নিব। আর কাঁঠাল তো আসলে নিয়ে যাওয়ার মতো উপায় নাই, না হলে কাঁঠালও একটা নিয়ে যেতাম। নাকি একটা নিয়ে যাবো দাদা, ওইখানে খুলে আমরা খাবো। এটা কত? এটা কত কি? হ্যাঁ, 70 টাকা। ঠিক আছে, তাহলে ওটাও নিচ্ছি আমরা। আর আমাদেরকে মিষ্টি বললেন কোনটা? এটা বেশি মিষ্টি হবে। এটা আমাদেরকে 2 কেজি দেন। আর এইটাও 2 কেজি দেন। সব এটা 2 কেজি নেই দাদা, এটা বেশি নিব নাকি একটু? এটা মিষ্টি বেশি বলছে। এটা তাহলে আমাদেরকে 3 কেজি দেন। আর ওইটা 1 পিস দিয়ে দেন, আমরা খেয়ে। আপনি বেছে দেন, আপনি বুঝবেন কোনটা ভালো হবে। আমরা কিন্তু এখন গিয়ে খাবো,
হ্যাঁ ঠিক আছে, 3 কেজি। এটা 3 কেজি আর এটা 1 কেজি। 1 কেজি মানে এক পিস একটা ওজন করে দেন যতটুকু হয়। আর আমি এটা 500 থেকে তার কম পাওয়া যাবে না। এটা তো অবাক করা বিষয়, এই কত বড় সাইজের একটা তারপরে কাঁঠাল। তো আমরা তো আর বার্গেনিং করি নাই, বার্গেনিং করলে আরো কমতো না আমরা বার্গেনিং করবো না, ওনাদের কষ্টের জিনিস। এটাই 70 টাকা চাইছে, এমনিতে অনেক কম দাম। অনেক। ঢাকায় এই জিনিসে আমাকে 300 টাকা চাইলেও আমি হয়তো বলতাম আচ্ছা 250 টাকা দিয়ে নিই, সেখানে আমি মাত্র 70 টাকায় পাচ্ছি। কিন্তু আমাদের ক্ষেত্রে যে নগদ একদম টেস্ট করার জন্য একটা কেটে দিয়েছে আমরা কেনার পরে। কালারটা কিন্তু খুব সুন্দর দেখেন। কাপ্তাই জেটিঘাট থেকে পার হয়ে পৌঁছলাম রাম সীতা দুই পাহাড়ের মাঝে অবস্থিত ছোট্ট সুন্দর এলাকা শিলছড়িতে। কোন সময় পাহাড়ে উঠবো, কোন সময় রান্না বান্না। আমরা গিয়ে দেরি করব না আর। তো যে দাদা আমাদের এখানে হোস্ট করছেন, ওনার সাথে দেখা হলো, উনি যে পাহাড়ে ওঠার বর্ণনা দিলেন, মোটামুটি একটু ভয়ই পাইছি, বাট ইটস ওকে, আই থিঙ্ক পারবো। তো আমাদের হচ্ছে যে বাসকলগুলো নিয়ে আসছিল, এইগুলো এখানে প্রিপারেশন চলছে। মানে আমরা যে পাহাড়ের উপর উঠবো এটা আসলে বেশ পরিশ্রম হবে। তা আগে থেকেই যতটুকু প্রিপারেশন করা যায়, এইখানে দাদা অলরেডি অনেকগুলো ছুলে ফেলেছে। এই দেখেন এই বাসকরল, এটা কাঁকড়া দিয়ে রান্না করা হবে। আর বাকি এখানে উনি বাকিটা এখানে ছুলে নিচ্ছে। পরিশ্রম হবে, তবে পরিশ্রমের পরে হ্যাঁ। অনেক কন্টেন্ট যারা ভিডিও মেক করে আমি দেখি ওরা অন্যান্য বাস খায়, কিন্তু সব থেকে মজার হচ্ছে এই বাস। এটার বিশেষত্ব কি, নাম কি এই বাসে? এই বাসের নাম আমাদের এই মামলা ভাষায় বলে এটা জামাই করে বাস, কিন্তু 3-4 রকম আছে। এটা সব থেকে মুলি বাস বলে এটাকে। এটা খেতে বেশি সুস্বাদু। এটা সব থেকে সুস্বাদু, আর বাদবিগুলো কোনোটাই মজা না। আচ্ছা, তার মানে আমরা আজকে বেস্ট বাসকরল যেটা সেটাই খাবো ইনশাল্লাহ। তো এখানে আমরা প্রিপারেশন করে নিয়ে আর কি রওনা করবো পাহাড়ের দিকে। এই দেখেন এটা কিন্তু পাহাড়ের যে দেশি মোরগ, সেটা এই কেটে রাখা। এই দেখেন এটা যে মোরগ তার প্রমাণ, কিন্তু এই যে প্রমাণ। এটা না আমি খাই, ছোটবেলায় আমি অনেকবার খাইছি, তো এটা আমি খাই। ছিল হ্যাঁ এটা প্রমাণ, এটা তো দিয়ে দিবে। না না কিডনি না, এটা অন্ডকোষ মোরগের, বুঝছেন না? এটা না ছোটবেলায় আমার চাচা আমাকে বলতো খা, এটা অনেক শক্তিশালী, এটা খেয়ে ফেল। তো আমরা এটা রান্না করে দিলে খেয়ে ফেলতাম। তো এখানে আজকে আবার দেখলাম। আর দেখেন এই যে চামড়াটা সুন্দর করে পরিষ্কার করে চামড়া সহ কাটা, এইটা দিয়ে আমাদের কয়েক ধরনের রান্না হবে। মুরগির স্যুপ হবে। হ্যাঁ আমরা মোটামুটি প্রস্তুত, একটু পরে আমাদের যাত্রা শুরু হবে। তো বিসমিল্লাহ বলে যাত্রা শুরু করলাম। আমি এর আগে ছোটখাটো ট্রেকিং করেছি, বাট এত উঁচু পাহাড় আমার এর আগে ওঠা হয় নাই। দেখা যাক, ঠিকঠাক মতো যাব নিশ্চয়ই। দাদারা আছে, ওই জন্য ভয় পাচ্ছি না। অল্প সময়ে দাদার বোন এবং দুলাভাই যে আতিথেয়তা দেখিয়েছেন তা মনে থাকবে অনেকদিন। মন থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। পাহাড়ে ওঠার জন্য সবচেয়ে ভালো সময় সকালে সূর্য ওঠার আগে। রোদের তাপ কম থাকায় কিছুটা হলেও স্বস্তি পাওয়া যায়। আর আমরা পৌঁছেছি ভর দুপুরে, যে সময়ে স্থানীয় মানুষেরাও সাহস করে না পাহাড়ে উঠতে। দাদা পারবো মনে হচ্ছে, কষ্ট হবে বাট পারবো। দুইজনটা পারবে কিনা এটাই তো। হ্যাঁ পারবে, তারা পারবে। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে হলে পাহাড়িদের কষ্ট যেটা, সেটাও একটু ভাগ নেওয়া উচিত। আমরা মোটামুটি সমতল জায়গা দিয়ে হাঁটছি, সামান্য খাড়া, তো দুইজনের অবস্থা খারাপ। এখনো সামনের পথ দেখেন কি বাকি, এইটা বাকি, এই পথ বাকি। এই তোমার নাম কি? জেকি? লেকি? বললা কি কিউট। ও কি উপর পাহাড়ে ওনার সাথে গেছিল জুমে। ওরা পাহাড় কিভাবে যে চড়ে নামে কোনো ঠিক মতো খায় না, তারপরেও পারে। অনেক সুন্দর। প্রথম 5 মিনিট চলার পর খুব সহজেই বলেছিলাম দাদা পারবো মনে হয়। মোটেও জানতাম না কিছুক্ষণ পরে অনুধাবন করব আসল সত্য। পাহাড় যেমন সুন্দর, ঠিক তেমনি কঠিন ও বিপজ্জনক। তবে এত সহজে হার মেনে নিতে আমি শিখিনি। শরীরকে মনের জোরে টেনে তুলে শুরু হলো আবার পাহাড় চড়া। 3 ভাগের 1 ভাগ উঠতেই মনে হতে লাগলো পায়ের শক্তি যেন একদম নিস্তেজ হয়ে গিয়েছে। ওদিকে আমাদের সাথে যে দুজন স্থানীয় দাদা এসেছেন, তারা পাহাড় বেয়ে উঠে চড়ে বসেছেন জাম গাছে, আমাদেরকে জাম পেরে খাওয়াবেন বলে। বিসমিল্লাহ। কি অসাধারণ খেতে এটা। এতটুকু ট্রেক করে এসে যে অস্থিরতা কাজ করছে, যে সুগারটুকু দরকার ছিল, এটা পারফেক্ট সেটা পূরণ করবে। তবে সত্য বলছি, এই পাহাড়ে যারা চাষ করে, আমি 1 কেজি আম কিনলাম, 100 টাকা দিয়ে। যে কষ্ট করে এটা কালেক্ট করতে হয়, হ্যাঁ এই আমের দাম 300 টাকা হওয়া উচিত ছিল, তাতেও কম। পাহাড়িরা যে বলে আমরা আমাদের ন্যায্য দাম পাই না, যে পরিশ্রম হয়। আজকে এটা উঠে
হাড়ে হাড়ে সাথে টের পেলাম আমি না ভেবেছিলাম যে পাহাড়ের চূড়ায় চলে এসেছি। আই এম জাস্ট ইন হাফ ওয়ে। ওই মাথায় উঠতে হবে, এটার পর আর একটা চূড়া আছে। ও গড আল্লাহ। এখান থেকে নিচের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছিলাম অপার্থিব সুন্দর এক দৃশ্য, আর সামনে অপেক্ষা করছিল সবচেয়ে ভয়ঙ্কর পথটুকু। সর্বস্ব দিয়ে শরীরকে টেনে তুলে এগোতে লাগলাম সেই পথের দিকে। পানির পিপাসায় বুক যখন ফেটে যাওয়ার উপক্রম, তখন মনোবলটাই ছিল একমাত্র উপায় পাহাড় বেয়ে ওঠার। উপরে উঠে বুঝতে পারলাম আল্লাহর নিয়ামত পানির গুরুত্ব আসলে কতটুকু। শরীরটা নিজের ভরই রাখতে পারছিল না। বসে পড়লাম বটগাছের ছায়ায়, তবে মনে মনে খুশি যে এই বাধা আমি অতিক্রম করেছি। আপনার বড় ভাই শ্বশুরের বাসা। পানি আল্লাহ। ওদের বাড়ি উপরে গেল। এখানে না, ওদের বাড়ি হচ্ছে বড় দান ব্রিজ। বিসমিল্লাহ। হ্যাঁ, বাগান বাড়ি এখানে বলতে গেলে খামার বলতেও পারেন। খামার ইয়া আল্লাহ, পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার খেলাম। তো এই মুহূর্তে যে পাহাড়ে দাঁড়িয়ে আছি এটা কাপ্তাইয়ের রাম পাহাড়। আর রাম পাহাড়ের এই যে এটাকে আপনি জুম ঘর বলতে পারেন। জুম ঘর না, আসলে বেসিক্যালি এখানে ওনাদের বসতি। জুম ঘর কিন্তু হচ্ছে এটা উঁচু করে বানানো না, মাটির উপর। আচ্ছা, এটাও এক ধরনের জুম ঘর, কিন্তু এটা নিচু বানানো, ওই মাচা দিয়ে বানানো না। আচ্ছা, কারণ ওনাদের তো এটা অ্যাকচুয়াল বাড়ি না, নিচে বাড়ি আছে। হ্যাঁ, নিচে বাড়ি এখানে কৃষিকাজের জন্য। বাগান বাড়ি। হ্যাঁ, বাগান বাড়ি আর কি, কৃষিকাজ, ওই জুম ঘরই আর কি অ্যাকচুয়ালি। জুমের তো জন্য। আমাদের এই যে দাদা সব রান্নাবান্না প্রস্তুতি নিয়ে নিচ্ছে। ইনশাল্লাহ আমরা অল্প কিছুক্ষণের মধ্যে রান্না কমপ্লিট করে খেতে পারবো। অসাধারণ অভিজ্ঞতা, কষ্ট হয়েছে কিন্তু খুব ভালো লাগছে যে শেষমেশ যেভাবে চেয়েছিলাম, যেটা চেয়েছিলাম সেই অভিজ্ঞতাটা নিতে পারছি। তো এই হচ্ছে আমাদের রান্নার জায়গা। এই যে আমাদের রোয়াজার শেফ এবং রোয়াজার ওনার, শামুক লাক্সু খাবার ছিল। এইটা শামুক দিয়ে লাকসু। এই যে শামুক নিয়ে আসছে বাজার থেকে, কারণ আপনাদেরকে নিয়ে যে এখানে শামুক খুঁজে এত সময় পাবো না। এই জন্য কিনে নিয়ে আসছে, পরিষ্কার করা একদম। হ্যাঁ, পোকা শামুক আর এই সরার মানে জন্ম থেকে মনে হতো না, হ্যাঁ। ঠিক আছে। আর এটা হচ্ছে পুঁইশাকের বীজ। পুঁইশাকের বিচি আমার খুব পছন্দ। আমার অনেক আমি এটা ভাজি করে খাই এমনিতেও, আমরা সিদ্ধ করে খাবো আজকে। অন্যরকম স্বাদ হবে। কাঁকড়া, কাঁকড়া নেই, এটা কাঁকড়া? কাঁকড়া তো ও কালো কালো কাঁকড়া, ওই যে মাঠ, ঝিরি কাঁকড়া। মানে ঝিরির যেটা মাটি কাঁকড়া যেটাকে বলে মাঠ কাঁকড়া। সরার মধ্যে পাওয়া যায়। এটা আমি কখনো ট্রাই করিনি। এটা ঝিরি দিয়ে কাঁকড়াটা বাষ্প সিদ্ধ হবে এটা। এটা দিয়ে বাঁশকরল দিয়ে সেদ্ধ হবে? বাহ, যদি লাগে শেষ। ভালো না, মজাটা একটা আলাদা হবে। না দাদা, হাত দিতে পারেন দাদা। না না না, পুঁইশাকের বিচি, এটাকে আমরা বলি পুঁই ফল। এটা কিন্তু দেশিতে একদম। আর এখানে মুরগি আছে। তো এইখানে এই যে চুলা দেখেন, এই পাহাড়ের উপরে এই চুলায় রান্না হবে। 4টা বাজেও খাওয়া হবে না আমার। 4টা বাজে হোক 5টা বাজে হোক, আমরা আজকে ঘুমাবো এখানে। সুস্বাদু খাবার খাচ্ছি, এটা হচ্ছে আসল কথা। দাদা আমাদের জন্য রান্না করতেছে। এই আমটা অবশ্য আমি, এটা হাড়ি ভাঙা আম ওনারা বলেছিল। এই আমটা অবশ্য তখনই কেনার পরে ওনারা আমাদের একটা ফ্রি খাইয়েছিল, তো সেটার স্বাদ আমার নেওয়া হয়েছে। এখন বাসায় নিয়ে আসার পরে আবার একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। ওর বাবা, এত রস, আশিন, আর এত স্বাদ এই আমটা, অসাধারণ স্বাদ। আম যতই হাড়ি ভাঙা হোক, এটা পাহাড়ে চাষ হয়েছে, এটার একটা ব্যাপার আছে, মনস্তাত্ত্বিক ব্যাপার তো অবশ্যই আছে। তাছাড়া আসলে স্বাদের ব্যাপারটা অন্যরকম। চল্লা দুলাই দাদা কি চালের পানি মাপা হচ্ছে? হ্যাঁ, এর তো পুরো আমার মা যেভাবে মাপে ওইভাবে মাপতেছে, হাত দিয়ে আঙুল ঢুকায়। আমার আম্মু এরকম মাপতো চালের পানি। যদি আমি ভাত রান্না করতে পারি না, তরকারি সব রান্না করতে, ভাত রান্না করতে পারি না আমি। অসুবিধা নেই, ভাত রান্না করা হবে। পানি দিলেই হবে, বেশি পানিটুকু ফেলে দিলেই হবে। আমরা কিন্তু ভাতের মার ফালাই না। ও আমরা মার ফালাই না, আমাদেরকে একটা নির্দিষ্ট মাপ দিতে হয়, হ্যাঁ হ্যাঁ, তারপর আর মার ফালানো যাবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমার মাও এটা করতো, আঙুল দিয়ে দেখতো। মানে পানি ফেলা নষ্ট চালো এটা আপনার অলরেডি সিদ্ধ করে বের করা আছে, তারপর আবার একটু সিদ্ধ করব। আমরা দিচ্ছি জাস্ট একটু লবণ, আর কিছু যাবে, আর কিছু জানান সেটা দিয়ে সেদ্ধ হবে। আপনারা চান অপশন হিসেবে একটু হলুদের গুঁড়ো ইউজ করতে পারেন। না, আমি চাই যেভাবে আপনারা খান ওইভাবে। হলুদ গুঁড়ো ইউজ করলে একটু স্মেলটা আসতে পারে। সেটা আপনি বুঝবেন। হ্যাঁ, একটু হলুদের গুঁড়ো ইউজ করলে হলুদের গুঁড়া চলে গেল, এটা দিয়ে এখন সেদ্ধ হয়ে যাবে। এটা অপশনাল, দিতে পারেন না দিতে পারেন। আর শামুকের ব্যাপারটা আমি জানি, অনেকেই বলবেন যে শামুক খাওয়া হারাম, কিন্তু আমি
দেখেন আমার তো নলেজ অনেক কম, আমাকে মানুষের কাছ থেকে শুনতে হয়। আমি কয়েকজনের কাছে ফোন দিয়ে শুনেছি শামুক, তারা বলেছে হারাম না। ইভেন আমি ইউটিউবে সার্চ দিলাম, আমাদের একজন খুব ওয়েল নোন স্কলার, ইসলামিক স্কলার, আমাদের আজহারি সাহেব, আজহারি হুজুর, তো ওনার একটা ওয়াজে শুনলাম, উনিও বললো যে না, নদী এবং সমুদ্র থেকে যে খাবার পাওয়া যায় সেগুলো খাওয়া হালাল। সো ওই জন্য শামুক খাওয়া হালাল, শামুক খেলে কোনো সমস্যা নেই। তো আমি আসলে শামুক আগেও ট্রাই করেছি, আমার কাছে শামুক তত ভালো লাগেনি। বাট আজকে এই যে আমাদের উখাইমং রোয়াজা রেস্টুরেন্টের যে ওনার রান্না আমি ওনার রেস্টুরেন্টে খেয়েছি, উনি খুব সুন্দর করে রান্না করেন। তো উনি বললে এটা আমি এমনভাবে বানাবো যে আপনার ভালো লাগবে। তো উনি লাক্সু বানাবে এটা, এই জন্য আমি ট্রাই করার জন্য একটু আগ্রহী হয়ে আছি। সমস্ত ক্লান্তি হঠাৎ করে উধাও হয়ে গেল জুম ঘরে কিছুক্ষণ বিশ্রাম করে। পুরো দমে চলতে থাকলো আমাদের রান্না। অপরিচিত হওয়া সত্ত্বেও এই জুমের দাদারা এমন ভাবে আমাদের আপন করে নিল যে মনে হতে লাগলো আমি এই বাড়িরই একজন, এখানেই আমার বসবাস। উখাইমং দাদা তার রেস্টুরেন্ট রোয়াজার রেসিপিতে তৈরি করতে থাকলেন একের পর এক পাহাড়ি খাবার। বাকিরা মিলে সহযোগিতা করায় বেশ দ্রুতই হতে লাগলো আমাদের রান্না। চিকেন স্যুপ বানানোর জন্য এটা খুব ইম্পর্টেন্ট। গোলমরিচ না? এটা ছাড়া হবে না। আর এই যেটাতে বানাচ্ছে এটাকে হামানদিস্তা বলে? হ্যাঁ, বা আমরা বলি মানব ভাষায় বলি বাংখ বলে এটাকে। বংশ? হ্যাঁ, তাকমা ভাষায় কি বলে এটাকে? কজ্জিয়া। আমাদের রান্নাবান্নার বর্তমান পরিস্থিতি দেখাই। এখানে এটাতে ভাত হচ্ছে, এটাতে হচ্ছে সেদ্ধ হচ্ছে, প্রায় সেদ্ধ শেষের দিকে। আর এদিকে দাদা এই যে পেঁয়াজ কেটে নিচ্ছে, সব মশলাগুলো এই যে বাটা হয়ে গেছে। গোলমরিচ, হ্যাঁ, আদা, রসুন আর পেঁয়াজ। এটা যাবে লাক্সুতে। ও ওইগুলো মুরগি স্যুপের জন্য। আর লাক্সুতে যাবে হচ্ছে পেঁয়াজ আর লেবু প্লাস হচ্ছে মরিচ ভর্তা করতে। এই যে আরো আনতে গেছে নাই। এটা কিন্তু অনেক ঝাল, ছোট মরিচ পাহাড়ি ধান্যা মরিচ। হ্যাঁ, ছোট মরিচের ঝাল বেশি সেই মরিচ। এই শামুকটা সেদ্ধ হয়ে গেছে, এটা পানি ফেলতে হবে। চিংড়ি লাক্সু খেয়ে তো অনেক মজা লাগছে, এবার আজকে দেখা যাক শামুকের লাক্সু করার পরে কেমন লাগে। তো ঠান্ডা পানি দিয়ে এখন ধুয়ে নেওয়া হবে, কারণ ওরা সেদ্ধ করার পরে ওনার মন মতো হয়নি। তো ঠান্ডা পানি দিয়ে ওটা আরো পরিষ্কার করে ধুয়ে নেবেন। এমনিতেই ধুইতে হবে, শুধু আপনার টেস্ট এটাও না। এমনিতেই ধোয়া লাগে দুইবার। তো একবার সেদ্ধ গরম পানি দিয়ে সেদ্ধ করে পরে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হয়। এরপরে সব মশলা দিয়ে লাক্সু বানায় ফেললে হয়ে গেল। আমি আসলে কোনো রেসিপি একদম পরিপূর্ণ দেখাচ্ছি না, রিজন হচ্ছে উনি এই রেসিপিগুলো ওনার রেস্টুরেন্টে বানান এবং এটা ওনার নিজস্ব একটা রান্নার পদ্ধতি। সো যেহেতু উনি এটা রেস্টুরেন্টে করছেন, তা আমি পুরোটা দেখাচ্ছি না, যাতে করে এটা অন্যকে অনুকরণ করতে না পারেন। মোটামুটি সেমই, তবে ওনার নিজস্ব সিগনেচার কিছু ব্যাপার আছে, তো এই জন্য আমি পুরোটা দেখাচ্ছি না। আর আপনারা যারা এই ধরনের খাবার খেতে পছন্দ করেন, ঢাকা শহরে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে, ওনারও একটা আছে, যে কোনো একটাই যেতে পারেন। একটু আনলে ভালোই তো। সেদ্ধ হয়ে গেছে? হয়ে গেছে। ও, আর বেশিক্ষণ নাই, এবার প্রচুর ক্ষুধা লেগেছে, অপেক্ষায় আছি। তবে মনে হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে খাওয়া যাবে। চলে না মানে মানে বছরের মধ্যে মানে 3 মাস 4 মাস বা 5 মাস মতো খাওয়া যায় জুম চাষ করে। আর বাকি আর বাকিগুলো বাজার থেকে কিনে নিয়ে ইনকাম করে খাইতে হবে। ঠিক বলতে আমি মানুষ তো অনেক রকম আছে বুঝছেন, অনেক ডিজাইনের মানুষ আছে। মনে করলো কেউ মাইন্ড করে আর কেউ আনমাইন্ড করে বুঝছেন, কিন্তু আমাদের মধ্যে হচ্ছে না। এখানে বাঙালি আসুক বা পাহাড়ের যে আসুক, যে কোনো গোত্র বা যে কোনো গোষ্ঠী থেকে আসুক, আমরা কোনো মাইন্ড করি না। কারণ আছে কিসের জন্য? একটু ছায়া পাওয়ার জন্য, একটু ঠাই পাওয়ার জন্য আছে। এই রৌদ্রের সময় বুঝছেন, রৌদ্রের সময় কি ওরা কি এই রৌদ্রের সময় বাইরে থাকতে পারবে? তারপরে আমাদের একটা বিবেক আছে, মানবতা আছে। আমরা মানবতা দেখা যায় বাধ্য হয়ে আমাদের বলি কি ঘরে আসে ঘরে ঢুকো। মনে করে ওরা যদি বা খানা বানা খায় বা রান্না বান্না খায়, কোনো অসুবিধা নেই। হাত দিয়ে কাঁকড়া পরিষ্কার হয়ে গেল? ও কামড় দিবে না? দাদা পুরো হাত দিয়ে ছুলে ফেলছে কাঁকড়া। আমি ওদিকে বসেছিলাম, কিন্তু যে ঘ্রাণটা আমি পাচ্ছি রান্নাঘর থেকে, বসে থাকতে পারলাম না। কিসের এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে? মুরগি এটা দেখি তো, এই যে, ও যে মশলা দিয়ে মুরগি মাংস এভাবে বসাই দেওয়া হয়েছে, তো খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, আমি এখানে বসে বসে পাচ্ছি। তো মুরগিও কিন্তু আমাদের শেষের দিকে রান্না। বাস করো। অন্য হয়তো অন্য না পাই। এর ভেতরে চলে গেল সেই কাঁকড়া, ঝিরির কাঁকড়া, যেগুলো বাসকলের সাথে সেদ্ধ হবে। তা আমাদের দরকার ছিল লেবু, যেটা আমরা নিয়ে আসি নাই, কিন্তু এখানে তার ব্যবস্থা আছে। এই যে লেবু গাছ, রসে ওটা ফেটে গেছে। এই যে এখানে একটা আছে, এই যে এইটা একটা আছে, বড় হয়েছে। এটা দুটোতে হবে না?
হ্যাঁ ঠিক আছে, কলা পাতায় খাবো। দাদা এই যে কলা পাতা নিয়ে আসছে, এইটাতেই খাওয়া হবে। আমাদের গ্রামে যে মিলাদ হতো, এই মিলাদে এরকম আমরা কলা পাতা কেটে কলা পাতা দিয়ে খেতাম। তো আজকে সেই স্টাইলে খাওয়া হবে, এবং পাহাড়ে এরকমই খায় এরা, এভাবে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো দাদা এই যে আমাদের যে লাক্সুটা, সমগ্র লাক্সু, সেটা মিক্স করে নিচ্ছে। আমাদের সব খাবারই চলে আসছে। লাক্সুটা প্রস্তুত, জাস্ট যে মাখাইতে হবে। প্রথমেই পেঁয়াজটা একদম হাতের জোর দিয়ে, কবজির জোরে একদম ছেঁচে নিচ্ছে, আর বেশি করে লেবু, একটু লবণ দিয়ে এটা মাখায় নিলেই হবে। আচ্ছা মাই এই আমার মতে হলো হয় হয় না না এখানে হাত দেবেন না ঠিক আছে কেমনে তো আইটেমগুলো একটু দেখাই। এটা হচ্ছে বাঁশকোরল, সাথে হচ্ছে এই যে ঝিরির থেকে যে কাঁকড়া ধরা হয় সেটা সেদ্ধ। এটার ভেতরে আছে আমাদের দেশি মুরগির মাংস, এই যে, আর সাথে টক পাতা দিয়ে এটা ঝোল করা দেশি মুরগির মাংসটা, এই একটা আইটেম। এখানে আছে পুঁই ফল নাপি দিয়ে সেদ্ধ। ভাত নিয়ে নিলাম। শুরু করেন। এটা হচ্ছে আলো চালের ভাত, আতপ চাল। হ্যাঁ, তো ভাত আমি নিয়ে নিচ্ছি। প্রথমে কি দিয়ে শুরু করবো দাদা? না, আগে লাক্সু দিয়ে শুরু কর। আগে লাক্সু দিয়ে শুরু করবো? আগে মনে হচ্ছে এগুলো শিখবেন। এইটাই নেই, সেদ্ধ সবজিটা নেই, সেদ্ধ পুঁই ফল যেটা। তো আমি একটু আগে এই যে সেদ্ধ পুঁই ফলটা নিয়ে নিলাম। এটা কিন্তু নাপির ঝোলও আছে এর ভেতরে, তো আমি একটু পরিমাণ নিয়ে নিলাম। এটার সাথে আমি কোনো কিছুই মিক্স করছি না, জাস্ট ভাত আর সেদ্ধ পুঁই ফলটা নিয়ে নিলাম। বিসমিল্লাহ। সবগুলো গরম বলো, আমার গরম ভালো লাগে না, তো গরমের মধ্যে আরো গরম মজা যাবো। গরমের মধ্যে আরো রোদ পড়ছে এখন আমার গায়ে, মানে বিরক্ত। হালকা একটা নাপির যে ঘ্রাণটা আছে, ধুই নেন আর একদম তরতাজা পুঁই শাক। মজা। সাথে কিন্তু একটু মরিচ ভর্তা দরকার হয় সেদ্ধর সাথে। এই মরিচ ভর্তাটুকু নিলাম। এটা কি দাদা? কলা গাছ নাপি দিয়ে রান্না। দাদা বাসায় রান্না করছিল এটা, তো আমাদের জন্য এটা নতুন করে আবার দাদা নিয়ে আসলো। তো দাদা হচ্ছে আমাদেরকে দুইটা তরকারি দিচ্ছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে ডাল। তো আমি পুঁই শাক যেহেতু নিয়েছি, এবার একটু মরিচ, এই যে পুঁই সেদ্ধ, পুঁই ফলের, আর ভাত খাওয়া যাক। মরিচ ভর্তা 10-এ 20 ঝাল। চাইনা তো লং চাই না চাইনা তো মরিচ ভর্তার অনেক ঝাল হলেও এই যে ক্লান্তি ছিল, এই মুখে দিয়ে ঝাল লাগার পর এটা চলে গেছে। এখানে যেটা দাদা নিজের বাসা থেকে দিচ্ছে, কলা গাছ রান্না। তো আমি একটু অল্প করে নিচ্ছি কলা গাছ, সাথে এই পাশে মনে হয় একটু টক ফল আছে। এটা কি ফল? সরি, টক পাতা না, পুঁইশাক কি শাক বলে এটা জানি মাটিতে হয়। এই যে আরেকটা শাক। কলা গাছটায় অবশ্যই একটু মরিচ ভর্তা দিয়ে খেতে হবে। অনেক স্পাইসি। হুম, শামুক দিয়ে মিক্স করে না। এটা লাল মরিচের ভর্তা, প্রচন্ড স্পাইসি, তবে খেতে আমার কিন্তু বেশ ভালো লাগছে। আর একটু নিলাম। হুম, একটু আমাদের শামুক লাগছে। শামুক আমি থাইল্যান্ড এবং মালয়েশিয়া থেকে ট্রাই করেছিলাম। তো ওরা তো জাস্ট শামুকটা সেদ্ধ করে বা ওই যে ফ্রাই করে দেয়, মজা লাগে নি। তো এবার দাদা লাক্সু বানাই দিল, এবার একটু ট্রাই করে দেখি, খাওয়া যাক। এখানে শামুকের যে ফ্লেভার, এটা কিন্তু এরকম পাবেন না। এখানে যে ফ্লেভারটা আমি পাচ্ছি লেবু পেঁয়াজের, তো আমি না শামুক কাছে এটা বুঝতে পারছি না। সেটা হচ্ছে এই যে বাঁশকোরল, এই বাঁশকোরলটা, আর সাথে এই যে ঝিরির কাঁকড়াটা, এটা সেদ্ধ করা, এটা একটু খাওয়া যাক। চলেন এবার। বাঁশকোরলটা অবশ্যই যেহেতু ঝাল লেগেছে, তার মানে আরেকটু ঝাল লাগানো উচিত। এই যে ভাতের সাথে নিয়ে খাওয়া শুরু করতে হবে। এটা একদম গরম গরম বাঁশকোরল, একটা ঝোল আছে, হালকা নাপ্পি আছে ওটার ভেতরে মনে হয়। এই যে আর কাঁকড়াটা ভেঙে নিতে হবে,
ও আচ্ছা, এখান থেকে খোলসটা এইভাবে, ও পেরে গেছি, এই যে আপনি খেয়ে নেন আগে, খোলসটা এখান থেকে ছাড়াই নেওয়া হয়েছে, দেন মাঝখান থেকে একটা ব্রেক, এইটা হচ্ছে খাবো। শেষ হয়ে যাবে। মরিচ আর কাউ লাগবে, নিয়ে নেন লাগলে। মরিচ লাগবে আপনার? ঝিরির কাঁকড়ায় মাংসের পরিমাণ খুব কম, তাই না? এখানে একটা স্পেশাল আইটেম আছে, কি আইটেম আমি সেটা আপনাদের যদি পাই তাহলে বলতে পারবো, আসলে পাবো কিনা। এই পেয়েছিলাম মনে হয়, এই যে এই কই গেল, কই, এই এই দেখেন, এটা হচ্ছে মোরগের সেই জিনিস। তো এটা এটা আমি নিয়েছি, আর সাথে এখান থেকে একটু 1 পিস মাংস নিয়ে নেই। এই তো দাদা বলতেছে যে এটার ঝোলই নাকি সবচাইতে মজাদার এবং ঝোলটাই সবাই খেতে চায়, এই জন্য ঝোল কিন্তু বেশি করে রাখা। আমি তো ঝোল ভাতের সাথে মাখিয়ে নিয়েছি, দেখা যাক, ট্রাই করে দেখি। শুধু ঝোল দিয়ে আগে ভাতটা ট্রাই করি, চলেন। আস্তে করে খান দাদা। আসলে তো ঝোলটা খুবই মজা। এই টক পাতার টক তো দুর্দান্ত, মানে বেশি লেভেলের টক না, হালকা টক, সাথে ওই যে মশলার যে ঘ্রাণ আছে, খুবই মজা। জেনুইনলি তো, ও ঝোলটা খুবই হালকা টক, মনে হচ্ছে লেবু দিয়ে খেলে যেমন হয় তার থেকে অন্যরকম একটা ঘ্রাণ, কিন্তু খুবই মজা ঝোলটা। দেশি মুরগি মাংস একদম গরম গরম, আমার লাইফে খাওয়া কম মশলার ওয়ান অফ দ্য বেস্ট মুরগির ঝোল এটা। অল্প মশলা দিয়ে মুরগির ঝোল এত স্বাদ হয়, এটা বোঝা আমার পক্ষে সম্ভব হতো না যে এটা না খেতাম। দেশি মুরগির চামড়া খুব পছন্দ আমার। আর এই সেই স্পেশাল আইটেম, খাওয়া যাক। ছোটবেলায় আমার চাচা, আমি যাকে আলু কাকা বলি গ্রামে, তো মোরগ বাসায় রান্না হলে আমাকে এটা দিয়ে বলতেন এটা খাও, এটা খুব শক্তি যোগায় শরীরে। তো অনেকদিন পর আবার খাচ্ছি। বাট এটা কিন্তু মজা, অনেকেই জানি এখন নাক ছিটকাবেন যে কি খেলেন, বাট ট্রুলি এটা মজা। আর এই মুরগিটা কিন্তু, এটা কি, ও এই দাদা আমাকে একটু কাঁকড়া থেকে মাংস বের করে দিয়েছে, কারণ আমারটাই মাংস ছিল না। আপনি মাছ বের করতে পারবেন? দারুণ মজা, একদম মিষ্টি সুইট একটা ফ্লেভার। পাহাড়কে আমরা দেখি তার সৌন্দর্যের জন্য, মেঘের স্পর্শ, সবুজের সমারোহ আর নীরব প্রকৃতি আমাদের মুগ্ধ করে। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে হাজারো মানুষের গল্প, এমন গল্প যেখানে আছে সীমাহীন অতিথেয়তা, আবার আছে কঠিন সংগ্রামের জীবন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যারা এত সহজে অতিথিকে আপন করে নেয়, তাদের নিজেদের জীবন মোটেও সহজ নয়। প্রতিদিন অনেক দূর থেকে পানি সংগ্রহ করতে হয়, খাড়া পাহাড়ি পথ পেরিয়ে বাজারে যেতে হয়। অনেক এলাকায় এখনো নেই উন্নত চিকিৎসা কিংবা সহজ যাতায়াত ব্যবস্থা। পাহাড়ে ওঠা শুধু একটা ভ্রমণ নয়, এটা জীবনেরই একটা প্রতিচ্ছবি। যখন খাড়া পথে হাঁটতে হাঁটতে নিঃশ্বাস ভারী হয়ে আসে, পা ব্যথা করে, তখন মনে হয় জীবনও তো ঠিক এমনই। প্রতিটি অর্জনের পেছনে থাকে পরিশ্রম, ধৈর্য আর অসংখ্য বাধা। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যে সৌন্দর্য দেখা যায়, তা নিচে দাঁড়িয়ে কখনো অনুভব করা যায় না। ঠিক তেমনি জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আসে কঠিন সময়গুলো পার করার পর। পাহাড় আমাদের শেখায় গন্তব্যের চেয়ে যাত্রাটাই বেশি গুরুত্বপূর্ণ। জীবনের খুব ভালো একটা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি জুমগড় থেকে। পাহাড়ে ওঠার অভিজ্ঞতাটা অন্যরকম ছিল, প্রচুর কষ্ট এবং প্রচুর একটা স্মৃতিময় দিন উদযাপন করে ফেরত যাচ্ছি। এই মানুষগুলো এতটা আপন করে নিবে, যাই হোক, এ কথাটা বারবার বলি এই জন্য আমি সবসময় ভিডিওতে একটা কথাই বলার চেষ্টা করি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে বিভেদ কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না। ভালো থাকবেন, অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।